ধর্ম নিয়ে রাজনীতি চলছে, নোংরা রাজনীতি। যে আমাদের রাজ্যের মধ্যে আপনি দেখুন, আগে কোনো সময় ধর্ম নিয়ে বিবাদ হয়েছে কিনা? কোনো ধর্ম, হিন্দু মুসলিম বলুন, খ্রিস্টান বলুন, যার যার মতো করে ধর্ম পালন করেছে। এখন এই ধর্ম নিয়ে কেন এই ক্লাস তৈরি হচ্ছে? কোন জায়গাতে দেওয়ার কথা ছিল বছরে 50,000, অফিস বেড়েছে, মানুষ বেড়েছে, পরিধি বেড়েছে, সরকারি কর্মচারীর সংখ্যা 1.5 লাখ থেকে 2 লাখ হওয়ার কথা, বা 1,70,000 হওয়ার কথা। এই জায়গাতে 1 লাখ এসেছে। এলাকার কিছু উশৃঙ্খল যারা মাতব্বর, এলাকার সমাজদ্রোহী নামে পরিচিত, তারা কিছু জায়গাতে এমএলএ ফান্ডের কাজগুলো যাতে না হয় সেরকম বাধাবিঘ্নতা সৃষ্টি করছে। বিজেপির প্রধানরা গিয়ে বামুটিয়া বিধানসভার অন্তর্গত যে না, এখানে স্ট্রিট লাইট বসানো যাবে না, তারপরে এলাকার মানুষ প্রতিরোধ করেছে। নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা। বর্তমানে রাজ্য রাজনৈতিক পরিস্থিতি এবং শাসক বিরোধী এই দুই রাজনৈতিক দলের মধ্যে ঠিক কি চলছে, রাজ্যের সরকারি কাজকর্ম ঠিক কেমন চলছে, দেখতে দেখতে বিধানসভা নির্বাচনের প্রায় 3 বছর হতে যাচ্ছে এবং সেই 3 বছরে সরকার কি কাজ করেছে? বিরোধীদের নানান প্রশ্ন রয়েছে, বিশেষ করে যে নির্বাচনী ক্ষেত্রগুলি বা যে বিধানসভা আসনগুলি বর্তমানে বিরোধীদের দখলে, সেই এলাকায় কাজ করতে দেওয়া হচ্ছে না, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। আমরা সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বামুটিয়া বিধানসভা কেন্দ্রের যিনি বর্তমান দায়িত্বে আছেন, অভিভাবক হিসাবে আছেন, বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার মহোদয়। অনেক অনেক স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায়। যে প্রশ্নটা বা যে বিষয়টা আমি প্রথমে উত্থাপন করলাম, যে সরকারের প্রায় 3 বছর হতে যাচ্ছে 23-এর নির্বাচনের পর থেকে, এই 3 বছরে যে কাজ হয়েছে, আপনার বিস্তর আমরা অভিযোগ সেখানে দেখতে পাই, সামাজিক মাধ্যম হোক বা আপনার নির্বাচনী ক্ষেত্রে হোক। এই 3 বছরের বিজেপির সরকার, বিজেপি একলা নয়, মথাও রয়েছে, আইপিএফটিও রয়েছে, এই সরকারটাকে কিভাবে আপনি সংক্ষেপে বিবরণ দেবেন? প্রথমেই নমস্কার আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে নমস্কার এবং অভিনন্দন। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে বিগত 3 বছর কি কাজ করেছে, তো 3 বছর বলুন আর বিগত 8 বছরই বলুন, 18 পর থেকে আমাদের রাজ্যে উন্নয়ন কি, মানুষ অনুন্নয়ন দেখছে। মানে বাম আমলে যেই প্রতিষ্ঠানগুলো ছিল বা প্রতিষ্ঠানগুলো চলতো, ডেভেলপমেন্ট কাজ যেভাবে চলতো, সেইগুলোকেই টিকিয়ে রাখতে পারছে না। আমরা প্রত্যন্ত অঞ্চলে স্কুল করেছি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান করেছি, সেই স্কুলে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই। বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টারে দিদিমণি থাকলে সহায়িকা নেই, সহায়তা থাকলে দিদিমণি নেই। এরকম নানা স্তরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীর সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ডক্টর নেই, নার্স নেই, মানুষ নাজেহাল এই রাজ্যের মানুষ। তো উন্নয়ন কি দিয়ে বলবো আমি, মানে বরং আমাদের বাম আমলে যেসব স্কুলগুলোতে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক ছিল বা হাসপাতালগুলোতে ডাক্তার নার্স ছিল, বিভিন্ন রকম সরকারি প্রতিষ্ঠানে কোনো রকম সমস্যা সাধারণ মানুষের হয়নি। তো এখন মানুষ দিন দিন ভোগান্তির শিকার হচ্ছে। তো এটাকে উন্নয়নের তো ছোঁয়া নেই। কিছু কিছু বিল্ডিং করছে দেখছি, কিন্তু উদ্বোধন করে কিন্তু এটার মধ্যে স্টাফ আসছে না বা কোনো কিছু পরিষেবা পাচ্ছে না। তো এই কয়েকটা বিল্ডিং দিয়ে তো আর উন্নয়ন হয় না। আমি দেখছি কিছু বিল্ডিং তারা মুখ্যমন্ত্রী দিয়ে ফিতা কাটাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই না। এতটুকু উন্নয়ন তাদের। এবং আমরা আপনাদের থেকে বা আপনাদের যারা অন্যান্য বিধানসভা সদস্যরা রয়েছেন, বাম বিধায়কেরা রয়েছেন, তাদের কাছ থেকে আমরা প্রতিনিয়তই অভিযোগ দেখতে পাই যে সেখানে বিভিন্ন প্রশ্ন রাখা হলে বা প্রশ্ন জমা দিলে সেটা বিধানসভায় উত্থাপন করা হয় না, অধিবেশনে প্রশ্নের জবাব দেওয়া হয় না, বা যে এমএলএ ফান্ডটা রয়েছে, বিধায়ক যে তহবিলটা রয়েছে, সেখান থেকেই টাকা খরচ করতে হচ্ছে, আলাদা করে বিধানসভা ক্ষেত্রে কোনো উন্নয়নের কাজ হচ্ছে না। সে বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল, এটা যে দলেরই বিধায়ক হোক না কেন, সে নিজের এলাকাতে সেটা খরচ করে। তো আমি এমএলএ হওয়ার পরে মহকুমা শাসক তো আমাদের এই এমএলএ ফান্ডটা দেখেন, মোহনপুরের মহকুমা শাসকের আন্ডারে বামুটিয়া ব্লক, আমার বামুটিয়া বিধানসভার অন্তর্গত। এই বামুটিয়া ব্লকের এরিয়াতে আমি অনেকগুলা কাজ দিয়েছি, কাজগুলা করার জন্য। তো আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ 2026, আমি 2023-এর মার্চ মাসে আমি বিধায়ক হয়েছি। বিধায়ক হওয়ার পর প্রথমই কাজ বামুটিয়া ব্লকে, আরডি ব্লকে দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত সেই কাজগুলা কোনো ইঞ্জিনিয়ার দিয়ে
এস্টিমেট পর্যন্ত করায়নি বামুটিয়া ব্লকের বিডিও সাহেব বা যারাই ছিলেন এই কয়েকদিনের মধ্যে, এস্টিমেট পর্যন্ত করায়নি তারা। আমি চিফ সেক্রেটারি, রাজ্যের মাননীয় চিফ সেক্রেটারিকে চিঠি দিয়েছি, ডিএমকে কপি করেছি, এসডিএমকে কপি করেছি, কিন্তু কোনো কিছুই হয়নি। তারপর বাধ্য হয়ে অন্য ডিপার্টমেন্ট, আরডি ডিপার্টমেন্ট কিছু কাজ ধরেছে, কিন্তু তারপরেও এলাকার কিছু উশৃঙ্খল যারা মাতব্বর, এলাকার সমাজদ্রোহী নামে পরিচিত, তারা কিছু জায়গাতে এমএলএ ফান্ডের কাজগুলো যাতে না হয় সেরকম বাধাবিঘ্নতা সৃষ্টি করছে। আমার এমএলএ ফান্ড থেকে স্ট্রিট লাইট বসানো হচ্ছে এলাকার বিভিন্ন জায়গাতে, যেখানে অন্ধকারাচ্ছন্ন জায়গা থাকে, এলাকাবাসী দাবি করেছে, পাড়ার মানুষরা দাবি করেছেন যাতে যাতায়াত করতে অসুবিধা না হয়। ওইখানে পর্যন্ত বিজেপির প্রধানরা গিয়ে, বামুটিয়া বিধানসভার অন্তর্গত, যে না এখানে স্ট্রিট লাইট বসানো যাবে না। তারপরে এলাকার মানুষ প্রতিরোধ করেছে, প্রধানকে বলেছে যে ঠিক আছে, এমএলএ ফান্ডের কাজ না হলে তুমি প্রধান, তুমি দাও তাহলে স্ট্রিট লাইট। তো উনি কী করে দেবেন? ওনাদের কাছে আছেই কি পঞ্চায়েত থেকে মানুষের কাছে মানুষকে দেওয়ার জন্য? তো নেই। তো প্রধান পালিয়ে গেছে, তারপর স্ট্রিট লাইট বসেছে। তো তারপর আরেকটা জায়গাতে এমএলএ ফান্ড থেকে মিনি ডিপ টিউবওয়েল হবে চা বাগান এলাকাতে, ওইখানে গিয়ে প্রধান বলছে না, এখানে বসতে পারবে না। ওই রকম অভিযোগ বিস্তর আছে। একটা হচ্ছে প্রশাসনিকভাবে আমার কাজ যাতে না হয় সেভাবে একটা প্রচেষ্টা আছে, যেমন বামুটিয়া ব্লকের বিডিও সাহেবের কথা বললাম। আর এই ক্ষেত্রে প্রধানগুলাকে লেলিয়ে দিয়ে, বা বিভিন্ন সব প্রধান বলছি না, কিছু কিছু প্রধান আর কিছু উশৃঙ্খল যারা এলাকার সমাজদ্রোহী নামে পরিচিত, তারা বিভিন্ন জায়গাতে এই এমএলএ ফান্ডের কাজগুলোতে বাধা দান সৃষ্টি করে। আর আপনি যেটা বলেছেন, আমার হাসি উঠে যে বিধানসভায় আমি বিধায়ক হওয়ার পর প্রশ্নর ব্যাপার নিয়ে আমি ভাবলেও হাসি উঠে। কেন বলছি? প্রথমেই আমি কোশ্চেন দিয়েছি, কিছু কোশ্চেন বিধানসভাতে দিয়েছি। সেম কোশ্চেন রতনলাল নাথ যখন এমএলএ ছিলেন, বিরোধী দলের এমএলএ ছিলেন, তখন আমাদের বামফ্রন্ট সরকার ছিল। উনি যে প্রশ্ন করেছেন সেম টু সেম আমি প্রশ্ন করেছি, জাস্ট কপি পেস্ট। বিধানসভা থেকে এখন সময়ের তথ্যটা আমার জানা। কি আমার প্রশ্নটা ছিল, এই রাজ্যে কতগুলা মন্দির, মসজিদ, গির্জা আছে? আমি প্রশ্নটাও বলে রাখছি আপনাকে। এই রাজ্যে কতগুলা মন্দির, মসজিদ, গির্জা আছে, সেই তথ্যটা রতনলাল নাথ যখন এমএলএ ছিলেন, কংগ্রেস দলের, আমাদের সিপিএম সরকার ছিল বা বামফ্রন্ট সরকার ছিল, উনি প্রশ্ন করেছেন, বাস উত্তর পেয়েছেন। আমি সেম প্রশ্ন করেছি 2023 সালে বিধানসভায় যাওয়ার পর, এমএলএ হওয়ার পর, যে এই রাজ্যে মন্দির, মসজিদ কতগুলা আছেন, সেই দাবিটা আমি প্রশ্নটা জানতে চেয়েছি, এখন কতটা আছে, কিন্তু প্রশ্ন আমার ডিজে অ্যালাউ করে দিল। এই প্রশ্নটা করার মূলত কারণটা কি? অ্যাকচুয়ালি দেখুন, এটা বলতে গেলে তো অনেক কিছু বলতে হবে। আমাদের রাজ্যে বিভিন্ন ধর্মীয় অপসংস্কৃতি চলে এসছে, মৌলবাদীরা অ্যাক্টিভ, কারণ ধর্ম নিয়ে রাজনীতি চলছে, নোংরা রাজনীতি। যে আমাদের রাজ্যের মধ্যে আপনি দেখুন, আগে কোনো সময় ধর্ম নিয়ে বিবাদ হয়েছে কিনা? কোনো ধর্ম, হিন্দু, মুসলিম বলুন, খ্রিস্টান বলুন, যার যার মতো করে ধর্ম পালন করেছে। এখন এই ধর্ম নিয়ে কেন এই ক্লাস তৈরি হচ্ছে? মসজিদে হানা, মন্দিরের কাপড় খুলে দেওয়া, মন্দিরে ভাঙচুর, মন্দির মসজিদে আক্রমণটা কেন হচ্ছে? কারাই সংস্কৃতি ইয়ে করছে এরকম? আমি দায়ী কাউকে করছি বলতে না, কার আমলে হচ্ছে, কার উস্কানিতে হচ্ছে? আমি দেখছি অনেক মন্ত্রীও বা বিধায়কও এসব ব্যাপার নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে, ধর্মীয় নিয়ে মানুষ তাতে প্রশ্রয় পাচ্ছে। তো আমি জানতে চাইছিলাম যে এই রাজ্যে মন্দির, মসজিদগুলো সেফ আছে কিনা, আগে কতগুলা মন্দির ছিল বা মসজিদ ছিল, আর এখন কতটা, কমেছে না বেড়েছে, এটা জানার জন্য মূলত এটাই আমার প্রশ্ন ছিল। আরও প্রশ্ন ছিল বিধানসভাতে, সেম প্রশ্ন করেছে পিনাকি দাস চৌধুরী, হ্যাঁ, বিধানসভার। আমি ডাইরেক্টলি বলেছি, আর আমি যখন প্রশ্ন করেছি তখন আমার প্রশ্নটা ডিজে অ্যালাউ করে দিয়েছে। এইরকম চলছে ত্রিপুরা বিধানসভায়। আপনি যেহেতু ধর্মের বিষয় নিয়ে কথা বললেন, আমরা দেখলাম কিছুদিন পূর্বে একটা ঘটনা, যেখানে বাম দলের যারা বিধায়করা রয়েছেন, আপনাদের বিধায়ক পরিষদ দলের পক্ষ থেকে আপনারা ফটিকরায় গিয়েছিলেন, ফটিকরায় শিমুলতলি। যারা জানেন না আমি জানিয়ে রাখছি যে একটি ঘটনা ঘটেছে, যেখানে একটি বাড়ি সম্পূর্ণভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, মানুষ আহত হয়েছেন, ফটিকরায় শিমুলতলির ঘটনা। সেখানে যখন আপনি গেলেন তখন কি দেখলেন? তার কারণ এর কিছুদিন আগে আমরা কদমতলা একটা ঘটনা এরকম দেখেছি, যে এই মন্দির মসজিদের বিষয় নিয়ে শিমুলতলির ঘটনা আমরা দেখলাম। কিন্তু সেখানকার বিধায়ক, যিনি মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, তিনি বলছেন যে সমস্তটা নিয়ন্ত্রণে আছে, সেটা শুধুমাত্রই একটা উস্কানিমূলক বক্তব্য বা মানুষ বিভ্রান্তি সৃষ্টি করছে বিরোধী দল। আপনারা গিয়ে কি দেখলেন সেখানে? আমরা ওখানে গিয়েছি, যারা হিন্দু পরিবার আছেন
বাড়িতে গিয়েছি, মুসলমান পরিবার যারা আছেন তাদের পরিবারও গিয়েছি, মসজিদও গিয়েছি। দেখুন, আমাদের রাজ্যটা এরকম অপসংস্কৃতিতে ছিল না। সবচেয়ে খারাপ লাগে এটাই যে হিন্দু মুসলিমের নিয়ে এসব ঝামেলা বাঁধবে এরকম আমরা কল্পনাও করিনি এই রাজ্যে। তো আমরা গিয়েছি, দেখলাম যে তারা, আমরা এটাকে অপব্যাখ্যা দিচ্ছি না যে ধার্মিক এলাকাবাসী কত হয়েছে, কিন্তু তারাই অপব্যাখ্যা করছে। মুসলমানরা আক্রমণ করেছে, হিন্দুরা আক্রান্ত হয়েছে, আবার হিন্দুরা মুসলমানের বাড়িতে আক্রমণ হয়েছে, কিন্তু ধর্মীয় জিকির তারাই তুলছে। কিছুদিন আগে কৈলাসহর সরস্বতী পূজাকে কেন্দ্র করে ধর্মীয় জিকির তোলার চেষ্টা করেছে হিন্দু মুসলিমের মধ্যে। ব্যাপারটা কি, তারা নিজেদের মধ্যে টাকার ভাগ বটুরা নিয়ে ঝামেলা, মারপিট করেছে, যুব মোর্চার বাড়িতে আক্রমণ করেছে, মণ্ডল সভাপতির নেতৃত্বে না কি আসে বিষয় তারাই বলতে পারবে, আর এটাকে ধর্মীয় জিকির দিয়ে তুলছে। কিন্তু ধর্মকে ব্যবহার করে তারা একটা সেন্টিমেন্ট বা মানুষের মধ্যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করার মধ্যে একটা পরিবেশ তৈরি করছে। কারণ আপনি ফটিকরাই বলুন আর আমাদের কৈলাসহর বলুন, এরা যে আরও বিভিন্ন জায়গাতে, রানীবাজারের দিকে সম্ভবত জিরানিয়া, ওইখানেও তো এরকম হয়েছে। তারপর যেখানে হিন্দু মুসলিম আছে এখানে হিন্দু মুসলিম দিয়ে, আর যেখানে উপজাতি বাঙালি আছে তাদেরকে উপজাতি বাঙালি দিয়ে, যেটা গন্ডাছড়া দেখেছেন, হ্যাঁ, মানুষ প্রশাসনিক শিবির করতে বাধ্য হয়েছে। এইরকম উস্কানিমূলক কারবার কারা করছে মানুষ কিন্তু সবাই বুঝতে পারছে কারা এই সব পেছনে উস্কানি দিচ্ছে। মিডিয়ার সামনে একজন মন্ত্রী হয়ে পোস্ট করে ধর্মকে নিয়ে যা খুশি তা, আসামের মুখ্যমন্ত্রী যা খুশি তা বলছে ধর্মকে নিয়ে। আরে কি অদ্ভুত, আমাদের ভারতবর্ষ তো এরকম ছিল না ধর্ম নিয়ে। আমাদের তো ভারতবর্ষে তো সকল ধর্মকে নিয়ে, সকল জাতিকে নিয়ে, এখানে ধর্ম নিয়ে জাতি নিয়ে কেন ক্লেশ বিবাদ হবে? সরকার, কেন্দ্রীয় সরকারেও বিজেপি, রাজ্যেও বিজেপি, তারপরে এরকম ঘটনা ঘটে যাবে, তো স্বাভাবিক, এটা কাম্য না। আমাদের ত্রিপুরার পক্ষে বলুন আর ভারতবর্ষের পক্ষে বলুন, এটা কাম্য না, এটা সমাজ তাতে ধ্বংস হবে। এই যে ঘটনাগুলির কথা আপনি উল্লেখ করছেন, প্রধান বিরোধী দল বর্তমানে সিপিআইএম, প্রধান বিরোধী দল হিসেবে আপনারা কিভাবে এই বিষয়গুলি প্রতিরোধ করছেন বা মানুষকে কিভাবে আপনারা সাহায্য করছেন? দেখুন, আমরা তো মাঠে ময়দানে আছি। আমি বাংলাদেশের কথা উল্লেখ করব। বাংলাদেশেও যারা সংখ্যালঘু আছেন তাদের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি। প্রত্যেক জায়গাতেই সংখ্যালঘুরা আক্রান্ত হয়। কেন আক্রান্ত হয়? কারণ যারা ধর্ম ব্যাপারী, ধর্মকে নিয়ে যারা সস্তা রাজনীতি করতে চায়, তারাই ধর্মকে নিয়ে এসব উস্কানিমূলক কথাবার্তা, উস্কানিমূলক পোস্ট, মেরে দাও, পিটে দাও, পিষে দাও, মানে এরকম কথাবার্তা বলে। তো আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, এক জাতি এক প্রাণ একতা, আমরা এই জিনিসগুলো আমরা বইয়ের ভাষায় ছিল, আমাদের রাজ্যেও প্রতিষ্ঠিত ছিল। এখন এইগুলা বইয়ের পাতাতেই রয়ে গেছে, হারিয়ে যাচ্ছে। সেটাকে আবার পুনরায় প্রতিষ্ঠার জন্য রাজ্যে এবং দেশে আমরা কিন্তু অবিরাম, আমরা যুব সংগঠন বলুন বা বামপন্থীরা বলুন, আমরা কিন্তু ময়দানে আছি। আমরা একটা আবার অ্যাডভান্স বলে দিচ্ছি আপনাদেরকে, আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে, আমরা আগামী 8 তারিখ একটা প্রজন্ম বাঁচাও কর্মসূচিও করছি। কারণ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে, ধার্মিকভাবে বলুন, নেশার কবলে বলুন, বিভিন্ন রকমভাবে, যাতে প্রজন্মকে রক্ষা করা যায় তার জন্য আমরা একটা র্যালি করবো আগামী 8 তারিখ সকাল 8টার থেকে। আমরা এডিনগর থেকে আগরতলা পর্যন্ত আমরা একটা র্যালি করব। তবে আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাজ, মানব সমাজ, আমাদের সম্পদ, আগামীর ভবিষ্যৎ, এই সমাজটাকে যদি ধ্বংস হয়ে যায় তাহলে তো হবে না। এই রাজনীতি, আজকে এক পার্টি আছে, কালকে থাকবে না, কিন্তু সমাজ তো থাকবে না। পার্টি আজকে আছে, কালকে নেই, সরকার আজকে যারা আছেন তারা থাকবে না, কিন্তু তার জন্য আমি সমাজকে ধ্বংস করে দেব ধর্মকে ব্যবহার করে, জাতিকে ব্যবহার করে, এটা তো মানা যায় না। আমরা বামপন্থীরা সবসময় আছি, আমরা সংখ্যায় কম হলেও আমরা মানুষের পাশে আছি। এসব ধর্মীয় ক্লেশ, জাতীয় ক্লেশ, জাতপাত নিয়ে তারা টিকিয়ে রাখতে পারবে না। একেবারে বর্তমানে বাম দলের পক্ষ থেকে কি করে এই বিষয়গুলিকে তারা প্রতিরোধ করছেন প্রধান বিরোধী দল হিসাবে, সেটা আমরা জানলাম। একটা বিষয় আমরা এখন জানতে চাইব, ইতিমধ্যে সামাজিক মাধ্যমটা মানুষের ভাষা প্রকাশ করার একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আপনাকে আমরা দেখতে পেলাম ইতিমধ্যেই আপনি কাউকে ইঙ্গিত করে বলছিলেন যে ত্রিপুরায় পাপ করেছেন এবং প্রায়শ্চিত্ত করতে হচ্ছে পশ্চিম বাংলায়। এই বক্তব্যটার যদি একটু
সংক্ষেপে বলেন যে কাকে উদ্দেশ্য করে বা কিসের ভিত্তিতে এই বিষয়টা উত্থাপন করেছে? না, অ্যাকচুয়ালি আমি কাউকে ব্যক্তিগতভাবে উদ্দেশ্য করে বলছি না। না, আমরা যে অনেকে যারা বিশেষ করে হিন্দু ধর্মের যারা আছেন বা নর্মালি যারা আছেন, আমিও হিন্দু ধর্মের লোকই। অনেকেই আমরা বলে বুজুর্গরা যারা আছেন যে পাপ করলে নাকি গঙ্গায় গিয়ে ডুব দিলে মানে পাপ মোচন হয়। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বা কলকাতায় বলুন, এখানে তো গঙ্গা আছে। তো ওইখানে গিয়ে যারা যায় গিয়ে ডুব দিয়ে আসে, স্নান করে আসে, ওইটাই কি আমি উদ্দেশ্য করে বলেছি, অন্য কোনো রাজনৈতিক ব্যাপার না এটা। বর্তমানে ত্রিপুরায় যারা শাসন ক্ষমতায় আছে তারা তো লড়াই করছে পশ্চিমবঙ্গে, তো যা দেখছেন কি বুঝতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি কি সেখানে ত্রিপুরার মতো, কারণ ত্রিপুরার উদাহরণই বারবার দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রীও বাংলায় গিয়ে ত্রিপুরার উদাহরণ দিচ্ছেন যে দেখুন ত্রিপুরায় কি হয়েছে, বাংলায় যদি বিজেপি আসে তাহলে এই হবে। তো কি মনে করছেন, ত্রিপুরা থেকে কি বার্তা দিতে চাইবেন আপনি? 18 বিজেপি সরকার আসার পর ত্রিপুরাতে, যখন তারপরে যে পশ্চিমবঙ্গ ইলেকশন হয়েছিল, তো তখনও এরকম জিকির তুলেছিল ত্রিপুরার বিজেপিরা, কি উন্নয়ন করেছে ত্রিপুরাতে। ত্রিপুরার অনেক মন্ত্রী বিধায়করা ওইখানে গিয়ে প্রচার করেছেন, এবারও যাচ্ছেন, দল বেঁধে যাচ্ছেন, হোটেলে থাকছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, ঘুরছেন, মানে ঘোরাঘুরি হয়ে যাচ্ছে, ভালো কথা। কিন্তু কি উন্নয়ন হয়েছে? বিজেপির লোক কিন্তু শান্তি পাচ্ছে না। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের সাথে আমাদের একটা সুসম্পর্ক আছে ত্রিপুরার, কারণ কেন অনেকেরই আত্মীয় স্বজন আছেন, যাই আমরা, যাওয়া আসা বেশি, আমাদের কালচার খাওয়া দাওয়া মিলে, তো আমরা যাওয়া আসা অনেকটাই আছে। তো পশ্চিমবঙ্গের মানুষ ভালো করে জানে যে তারা ত্রিপুরায় কীরকম কাজ করছে বা চালিয়ে যাচ্ছে। তার কারণে যে ত্রিপুরার তারা এখানে গিয়ে যা বলবে বা বিজেপির নেতারা, দিল্লির নেতারা আসে ত্রিপুরাকে উদাহরণ দেবে, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। তবে মানুষ গণতান্ত্রিক শক্তির পক্ষে আছেন, যে ধর্মীয় জিকিরকে সামনে রেখে যারা এখানে রাজনীতি করতে চাইছে পশ্চিমবঙ্গে, কাজ হবে না, কোনো কাজ হবে না। একেবারে সামনেই ত্রিপুরা অধিবেশন হবে সেখানে, তো বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে বেকারদের নানান সমস্যা রয়েছে, চাকরি নিয়ে বহু শূন্যপদ রয়েছে, সেখানে তারা চাকরি পাচ্ছে না। তো আপনি একজন যুব হিসাবে বা একজন বিধায়ক হিসাবে বিধানসভায় কি কি প্রশ্ন রাখবেন যাতে করে সেই জবাবটা সরকারের কাছ থেকে পাওয়া যায়? প্রশ্ন করলে তো প্রশ্ন কেটে দেয়, প্রশ্ন করে উত্তর পাওয়ার তো মুশকিল। তবে আমি যতগুলা বিগত দিনে প্রশ্ন করেছিলাম বা কথা বলার সুযোগ পেয়েছি, বিজেপি যখন 18তে সরকারে আসে, বছরে 50,000 চাকরি দেবে এরকম প্রতিশ্রুতি দিয়েছিল। যাক, প্রতিশ্রুতি দিতেই পারে, তারা তো প্রতিশ্রুতি মানে বলে গেছে। তো নর্মালি যে সেন্স যে দিন দিন জনসংখ্যা বাড়ে, তো কর্মচারী সংখ্যাও বাড়বে, এসবেরই কথা। তো যখন 18তে আমাদের বামফ্রন্ট সরকার ছিল জানুয়ারি মাস পর্যন্ত, ওই সময় বিধানসভায় দেওয়া তথ্য আমাদের রাজ্যে সরকারি কর্মচারীর সংখ্যা কত এবং কন্ট্রাকচুয়াল সহ, মানে যা যা আছে আর কি, মানে রেগুলার পোস্ট বা এই পোস্টগুলোতে, ওই সময় দেওয়া তথ্য সারা রাজ্যে নিয়মিত কর্মচারী এবং অনিয়মিত কর্মচারী সহ আমাদের রাজ্যে প্রায় 1.5 লাখ, আমি একুরেট সংখ্যাটা বলতে পারছি না, আমাদের রাজ্যের সংখ্যা ছিল সরকারি কর্মচারী। আর 2023 জানুয়ারি তখন বিজেপি সরকার, মানে 5 বছরের গ্যাপ, এই 5 বছরের গ্যাপে বিধানসভায় দেওয়া তথ্য, আপনাদের কাছে আমি তথ্যটা দিতে পারবো, সরকারি তথ্য, এটা আমার রাজনৈতিক বক্তব্য না, এটা বিধানসভায় দেওয়া তথ্য। ওই সময় একজন বিধায়ক প্রশ্ন করেছে এই রাজ্যের সরকারি কর্মচারীর সংখ্যা কত, নিয়মিত এবং অনিয়মিত, তখন গিয়ে দাঁড়ালো এটা প্রায় 1 লাখ, মানে 5 বছরে 50,000 সরকারি কর্মচারীর সংখ্যা কমে গেছে। কার আমলে কমেছে? বিজেপির আমলে। কোন জায়গাতে দেওয়ার কথা ছিল বছরে 50,000, অফিস বেড়েছে, মানুষ বেড়েছে, পরিধি বেড়েছে, সরকারি কর্মচারীর সংখ্যা 1.5 লাখ থেকে 2 লাখ হওয়ার কথা বা 1,70,000 হওয়ার কথা, এই জায়গাতে 1 লাখ এসেছে। ক্ষতি কার হয়েছে? আমাদের রাজ্যের সাধারণ মানুষের ক্ষতি হয়েছে, তারা পাচ্ছে না পরিষেবা আর বেকাররা পাচ্ছে না চাকরি। এই হচ্ছে বিজেপির সিস্টেম বা নীতি। তো যুবকরা হয়ে ঘুরছে, হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই, আমি তো বললাম, স্কুলের শিক্ষক নেই, অথচ টেট পাস বেকাররা চাকরির জন্য রাস্তায় নামতে হচ্ছে। আমাদের বাম আমলে টেট পাস করেছে, চাকরি পেয়ে গেছে, টেট পাস করেছে, চাকরি পেয়ে গেছে, আর এখন টেট পাস বেকাররা তারা রাস্তায় নামতে হচ্ছে। এ হচ্ছে আমাদের রাজ্যের পরিস্থিতি, যারা শিক্ষা দপ্তর বলুন আর বিভিন্ন দপ্তর বলুন। আর এখন আমাদের লড়াই থাকবে বিধানসভাতে, যখনই আমরা কথা বলি রাজ্যের উন্নয়ন, রাজ্যের মানুষ যারা সাধারণ মানুষ আছেন তারা যাতে দুবেলা দু মুঠো ভাত খেয়ে চলতে পারেন, সেই ব্যাপারে আমরা আন্দোলন করে যাচ্ছি। আর পাশাপাশি আপনাদের একটা বলে রাখি, তারা একটা রেগার নামই বদলে দিয়েছে। আমরা রেগার
কাজের জন্য বলছি 200 দিন করো, হাজিরা বাড়াও, আমরা আন্দোলন করছি। বিজেপি কোনোদিন আন্দোলন করেনি, বরং রেখাটাকে কমিয়ে এটাকে 20 দিন 30 দিন। এখন লজ্জায় থাকতে পারছে না। রেখার কাজ আগে হতো 90 দিন 80 দিন, আর এখন কাজ হয় 20 দিন 30 দিন। ওইটাকে নামই পরিবর্তন করে দিল। আমরা তীব্র বিরোধিতা, তীব্র নিন্দা জানাই যে নাম পরিবর্তন করেছে। কাজ না দিয়ে নাম পরিবর্তন, কাজ দিয়ে নাম পরিবর্তন করুন না। দ্বিতীয় কথা, সবচেয়ে হাস্যকর বিষয় আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে, টাউন হলের নাম পরিবর্তন করে দিয়েছে। ভালো কথা, একজনের নাম দিয়েছে, অসুবিধা নেই। বাবা রে, আপনারা টাউন হল একটা বানান না, নতুন বানিয়ে নাম দিন না। আমাদের আমলে বানানো টাউন হল বা অন্য সরকারের আমলে বানানো টাউন হল আপনারা নাম দিয়ে দেবেন, তা হলো না তো। নতুন হল বানান, সুন্দর বিল্ডিং, যা খুশি তার নামে না নেই। আমাদের আমলে যখন করেছে, আমরা স্বামী বিবেকানন্দের নামে দিয়েছি কলেজ, মোহনপুর কলেজ স্বামী বিবেকানন্দ নামে দিয়েছি। আমরা আস্তবল যে ময়দান, আস্তবল জানতাম, স্বামী বিবেকানন্দ ময়দান দিয়েছি। কই, আমরা তো কোনো রাজনৈতিক দলের নাম দেইনি। আমরা তো জ্যোতি বসুর নাম দিতে পারতাম, ওই এমক নেতার নাম দিতে পারতাম। আমরা তো এরকম করিনি। আমরা এই দেশের যারা স্বাধীনতা সংগ্রামী বলুন বা দেশের যারা মনীষী আছেন, তাদের নামেই আমরা নামকরণ করাই। এটা হচ্ছে বক্তব্য। আর নিজেরা প্রতিষ্ঠা, আমি সবার কাছে বলবো, নিজেরা তৈরি করুন, তৈরি করে নাম দিবেন, এটা আমার বক্তব্য। একেবারে রাজ্য রাজনীতির পরিস্থিতি নিয়ে তো আমরা আলোচনা করলাম। রাজ্য রাজনীতির মধ্যে এডিসি একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং আপনাদের গণমুক্তি পরিষদের সেখানে একটা সম্মেলন সমাপ্ত হয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বরাও সেখানে উপস্থিত ছিলেন। তারপর আমরা জানতে পারলাম যে 28টা আসনেই গণমুক্তি পরিষদ প্রার্থী দিচ্ছে, অর্থাৎ বাম প্রার্থীরা দিচ্ছে। তো 2021 সালের কথা যদি আমরা বলি, তার আগে যে নির্বাচনটা হয়েছিল, তখন গণমুক্তি পরিষদের কাছে 25টা আসন ছিল 28-এর মধ্যে। আর 21-এ যে তাদের নিম্নগামী আমরা দেখতে পেয়েছি যে 25-এর 25ই তারা হারিয়েছেন। এবারে কি মনে করেন যে এডিসির মানুষ কাজ পাচ্ছে না বা রোজগার পাচ্ছে না, এর উপর ভিত্তি করে বা মথার বিকল্প একটা রাস্তা বাঁচতে গিয়ে কি তারা গণমুক্তি পরিষদকে বাছাই করবে? দেখুন, এখন তো মথা বলুন আর বিজেপি বলুন, এডিসিতে তারাই দুনো পার্টি ট্রেজারিতে, মানে বিধানসভাতে উভয় সরকারে আবার ফাইট করছে। নিজেদের পার্টি অফিস ভাঙছে দেখছি, একদিন বিজেপির পার্টি অফিস ভাঙছে, একদিন মতার পার্টি অফিস ভাঙছে, একদিন বিজেপি নেতা আক্রান্ত হচ্ছে, কর্মীরা আক্রান্ত হচ্ছে, আবার মতা একে পরের উপরে কাদা ছোড়াছড়ি চলছে। কিন্তু সাধারণ মানুষ কিন্তু নাজেহাল। যে জায়গাতে পানীয় জল পাওয়ার কথা পানীয় জল পাচ্ছে না, যে জায়গাতে বিদ্যুৎ পাওয়ার কথা বিদ্যুৎ পাচ্ছে না। ন্যূনতম পরিষেবা আমাদের রাজ্যের যারা উপজাতিরা, এখন বলবে আমার কথা শুনে অনেকে যে 25 বছর আপনারা কি করেছেন। 25 বছর আমরা অনেক কিছু করেছি, আস্তে আস্তে করেছি। আমরা শিকড় পর্যন্ত পৌঁছাইতে পারিনি, কিন্তু আমরা যা করে গেছি আপনারা তো তার মেনটেনেন্স পর্যন্ত করাতে পারছেন না। আমি গিয়েছি ছামনুতে, জায়গার নাম কি ভুলে গেছি, ভিতরে, অনেকটা ভিতরে। আপনার ওইখানে দেখলাম বিদ্যুৎ নেই, রাস্তা নেই, ওইখানে মোবাইলের নেটওয়ার্ক পর্যন্ত নেই। আমরা একটা এমএলএ টিম গিয়েছিলাম ওইখানে, নামটা খেয়াল নেই আমার। তো এরকম অবস্থা রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে। কি বিজেপি বলছে যে মথার জন্য কাজ করতে পারছেন না, আর মথা বলছে আমরা বিজেপির জন্য কাজ করতে পারছি না। একে অপরকে দোষারোপ করে মানুষের ব্রেনটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মানুষ তো জানে, মানুষ তো সচেতন। কিন্তু এর রাজ্যের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছে। মানুষ পঞ্চায়েত ভোট দিতে পারছে না, এডিসিতে যে কতটুকু ভোট দিতে পারবে সেটাই দেখার। কারণ মানুষ জিএমপির পক্ষে আছে, বামফ্রন্টের পক্ষে আছে, তো পক্ষে থাকবে না কেন? যা আমরা করে গেছি তারা তো আমাদের ধারে কাছেও যেতে পারছে না। আর স্বাভাবিক যা হারিয়েছে সেটা পুনরুদ্ধার করতেই মানুষের দম বেরোচ্ছে। তো এখন জিএমপি ছাড়া কোনো বিকল্প নেই। তো জিএমপিকে আনতে হলে মানুষকেও এগিয়ে আসতে হবে। আর সাধারণ মানুষ চাইছে জিএমপিকে, কিন্তু প্রশাসন সেই ক্ষেত্রে ব্যর্থ। মানুষ এফআইআর করলে পুলিশ থানাতে গিয়ে কোনো আক্রান্ত হলে এফআইআর নিচ্ছে না, রিসিভ কপি দিচ্ছে না। প্রত্যেকটা থানাতে বলে দিয়ে রেখেছে মণ্ডল নেতারা যে আপনারা রিসিভ দেবেন না। তো মানুষ কোনোভাবে রাজনৈতিক প্রোগ্রাম বা কর্মসূচি করতে গিয়ে যদি কোনো আক্রান্ত হয়, সেই জিনিসগুলা কিন্তু মানুষ সেটাকে প্রতিকার করার মতো পরিবেশ পাচ্ছে না। তো গণতান্ত্রিক ব্যবস্থা যদি অটুট থাকে, রাজ্যের মানুষ যদি ভোট দিতে পারে উপজাতি এলাকাতে, অবশ্যই বামেরা সেখানে নিজেদের আবার এডিসি পুনরায় দখল আসবে, আমাদের পক্ষে আসবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা রাজ্য রাজনীতির পরিস্থিতি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে
আসন্ন এডিসি নির্বাচনের আগে বামফ্রন্টের আবারও কি ঘুরে দাঁড়ানো হবে কিনা এডিসিতে, সে সমস্তটা বিষয় নিয়ে আমরা কথা বললাম। আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত ছিলেন বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক নয়ন সরকার মহোদয়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও আপনাকে। ধন্যবাদ জানাবো আমাদের দর্শক বন্ধুদের। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা। আপনার বাইক স্কুটি সার্ভিসিং করানো নিয়ে চিন্তায় রয়েছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই। আপনাদের জন্যে আমরা চলে এসেছি রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে। এখানে আধুনিক এবং অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে অতি যত্ন সহকারে বাইক ও স্কুটি সার্ভিসিং করা হয়, সাথে অতি যত্ন সহকারে ফোম ওয়াশ করা হয়। তাই আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। প্রযত্নে শান্ত আচার্যি, রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, মহানামঙ্গন রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা, পুরাতন মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। তাছাড়া যোগাযোগ করুন এই নম্বরে 9615210575 অথবা 8974343388 নম্বরে।